অয়ে অজকর আসছে তেরে কিংবা কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি। এবার যোগীন্দ্রনাথ সরকারের চেনা ছড়ার হলো ছুটি। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণকে চেনার জন্য এখন নতুন ছড়া। অয়ে অপার সম্পত্তি আর কয়ে কেষ্টর কেলেঙ্কারি। বদলা নয় বদল চাইয়ের ব্যঞ্জনার স্বর তুলে একবিংশ শতাব্দীতে এই পরিবর্তনই কি চেয়েছিল বঙ্গবাসী? কবির বলেন, প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। বেবাক মানুষ তাকিয়ে দেখে ফ্ল্যাটের ভেতর টাকার পাহাড়, সোনাদানা, বিঘে বিঘে জমি অপার। অন্যদিকে লরি লরি গরু পাচার, চালের কলে লুকিয়ে রাখা দামি গাড়ি, নামে বেনামে সম্পত্তি, দিলমাঙ্গে মোর, আমুল করে জন্মাষ্টমী, কেষ্ট বেটাই চোর। প্রতিদিন নতুন নতুন তথ্য উঠে আসছে। মেধাবী বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণা করে বেপথে অযোগ্যদের চাকরি পাইয়ে দেবার অভিযোগে এখন প্রেসিডেন্সি জেলের ভাত খাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার অসুস্থ বোধ করায় তাকে আনা হয় এসএসকেএম হাসপাতালে। ফেরার পথে গলা উঁচিয়ে পার্থ উবাচ, দলের সাথেই আছি, দলের সাথেই থাকব। পার্থবাবু, আপনি দলের সাথে থাকলেও দল কি আপনার সাথে আছে? কারণ আপনি ধরা পড়ার পরেই দল আপনাকে নিয়ে পুরো হাত ধুয়ে ফেলেছে। আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না তারা। এমনকি দলনেত্রীও আপনার বিধানসভায় দাঁড়িয়ে ভাই কেষ্টর প্রতি কষ্ট প্রকাশ করলেও আপনার জন্য একটি শব্দও উচ্চারণ করেননি। এরপর আদালতে দাঁড়িয়ে কেউ ছাড় পাবেন না বলে পার্থ চট্টোপাধ্যায়ের মনোলাপ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তবে কি পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের রত্নাকর? দলের জন্য চুরির টাকা নিজ বান্ধবীর ঘরে রেখেছিলেন। আজ ধরা পড়ার পর সেই তৃণমূল পরিবারই তাকে অস্বীকার করছে। সব দায় মাথায় নিয়ে আজ জেলে বসে পার্থ চট্টোপাধ্যায় কথামৃত পড়ছেন। টাকা মাটি, মাটি টাকার সত্যকে জানার চেষ্টা করে বাল্মীকি হবার চেষ্টা করছেন, নাকি কেউ যাতে ছাড় না পান তার ছক কষছেন, তা সময় বলবে। তবে অপার এই সম্পত্তি যে বেলাগাম দুর্নীতির কারণেই গড়ে উঠেছিল তা বুঝতে বঙ্গবাসীর কোনো অসুবিধে হয়নি। অন্যদিকে মস্তিষ্কে অক্সিজেন কম গেলেও বীরভূমে দাঁড়িয়ে গোটা বঙ্গভূমেই মস্তিষ্ক প্রক্ষালন করে নিজের প্রভাব বিস্তার করেছেন অনুব্রত মণ্ডল। গরু পাচারের সিল্ক রুটের পাশাপাশি নামে বেনামে নতুন নতুন সম্পত্তির হদিশ মিলছে রোজই। জোর করে জমি লুঠেরও অভিযোগ উঠেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে। একাধিক চালকলের নামে কি গেঁড়া কল তা ব্রহ্মা জানেন। তথ্য তালাশ করতে গিয়ে ঘোল খাচ্ছেন দুধে গোয়েন্দারাও। গরু পাচারের কোটি কোটি টাকার কমিশন সরাতে ব্যবহার করা হতো বেসরকারি নিরাপত্তা সংস্থার ক্যাশ ভ্যান। টাকা নিয়ে যাবার সময় গাড়ির মাথায় জ্বলত নীল বাতি। কেষ্টবাবু মুখ না খুললেও জেরার চাপে গল গল করে অনেক কথাই বলেছেন সাইগল। আর সেই সব তথ্যের পরতে পরতে জড়িয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল। আর এসব তথ্য প্রকাশ্যে আসতেই খুলে পড়েছে শাসকের মুখোশ। বেলাগাম দুর্নীতির মোকাবেলায় আর সততার প্রতীক নয়, এবার শহরের দক্ষিণে পোস্টার দিয়ে বলতে হচ্ছে 6 মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল, ঠিক যেমন সাধারণ মানুষ চায়। তাতেও স্বস্তির বদলে বেড়েছে অস্বস্তি। আর তা দূর করতে এবার বাম স্লোগানের অনুকরণে শহরের উত্তরে ভিত্তি আর ভবিষ্যতের নয়া পোস্টার লাগানো হয়েছে। সব মিলিয়ে এখন নেতৃত্বে বিভাজিত, দুর্নীতিতে নিমজ্জিত রাজ্যের শাসক দল বুঝে উঠতে পারছেন না ঠিক কি করবে। বাঙালির মহানায়ককে স্মরণ
ক্যালকাটা নিউজ। প্রথমে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেন, তারপর অনুব্রত মণ্ডল নিজে। গরু পাচার কাণ্ডে এদের গ্রেফতারির পর সামনে আসতে থাকে একের পর এক তথ্য। দিন কয়েক আগেই নাম উঠে এসেছিল অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের। সিবিআই চার্জশিটে নাম থাকা বিদ্যুৎ বরণের বিশাল বাড়ির সম্পত্তি খতিয়ান নিয়ে খবর সম্প্রচারও করেছিল সিএন। রবিবার বিদ্যুৎ বরণের বোলপুরে বাড়িতে হানা দেয় সিবিআই এর 4 সদস্যের প্রতিনিধি দল। এক্ষেত্রেও কি তার কাছে গরু পাচার মামলার যে টাকা, সেই যে টাকার হদিস করছেন সিবিআই আধিকারিকরা, কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছিল সেগুলো খোঁজার চেষ্টা করছেন, সেক্ষেত্রেও কি তার সুবিধা এই বিদ্যুৎ বরণ গায়েন পেয়েছেন, সেটা জানার জন্যই কিন্তু আজকে সিবিআই তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে বিদ্যুৎ বরণ গায়েনের এই বাড়িতে। এবং শুধু যে বাড়িতে তিনি থাকেন, শুধু সেই বাড়িতেই নয়, এর আশপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে, বন্ধ অবস্থায় রয়েছে, সেখানেও প্রয়োজনে তারা কিন্তু তল্লাশি চালাতে পারেন সিবিআই আধিকারিকরা, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে এই বিদ্যুৎ বরণ গায়েনকে কড়া নজরে তারা রেখেছিলেন, কারণ যে ব্যক্তিগুলো সব থেকে অনুব্রত মণ্ডলের একবারে ঘনিষ্ঠ হিসাবে তাদের কাছে এসেছে এই গরু পাচার মামলার ক্ষেত্রে, যারা সব থেকে বেশি অনুব্রত মণ্ডলকে সাহায্য করেছেন, তার মধ্যে যেমন আব্দুল লতিফ রয়েছেন, ঠিক তেমনভাবেই সমানভাবে সমান চোখে কিন্তু এই বিদ্যুৎ বরণ গায়েনকেও তারা সিবিআই আধিকারিকরা বা গোয়েন্দারা তারা কিন্তু দেখছেন। প্রশ্ন, কে এই বিদ্যুৎ বরণ গায়েন, কেনই বা তার বাড়িতে হানা সিবিআই? জানা গেছে অনুব্রত মণ্ডল নাকি ছেলে ডেকেছিলেন বিদ্যুৎ বরণকে। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা যে দুটি কোম্পানির ডিরেক্টর, সেই দুটি কোম্পানির ডিরেক্টর ছিলেন এই বিদ্যুৎ বরণ গায়েন। পেশায় সরকারি কর্মচারী বিদ্যুৎ বরণ। বোলপুর পুরসভার 4র্থ শ্রেণীর কর্মী, কাজ করতেন খালাসি হিসেবে। বোলপুর পুরসভা 22 নম্বর ওয়ার্ডের কালিকাপুর এলাকায় একাধিক জমি বাড়ির হদিশ মিলেছে এই বিদ্যুৎ বরণে। স্থানীয় সূত্রের খবর, 2011 সালে রাজ্যের পালাবদলের পর থেকে অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এই বিদ্যুৎ বরণের, এবং সেই থেকেই তাঁর সম্পত্তির বহরও বাড়তে থাকে। একজন পুরকর্মীর এত সম্পত্তি কিভাবে? সেক্ষেত্রেও কি অনুব্রত মণ্ডলের হাত ছিল বিদ্যুৎ বরণ গায়েনের মাথায়? প্রশ্নটা ভাবাচ্ছে সিবিআই কর্তাদেরও। কারণ অনুব্রত মণ্ডল এই বিদ্যুৎ বরণ গায়েনকে নিজের পোষ্যপুত্র হিসেবে মানতেন, সেই সুবাদেই কিন্তু একাধিক সুকন্যা মণ্ডলের সঙ্গে বিদ্যুৎ বরণ গায়েনের একাধিক জায়গার ছবিও কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে। ফলে সেই জায়গা থেকেই এই সুকন্যা মণ্ডলের কোম্পানির ডিরেক্টর পদে বসেছিলেন এই বিদ্যুৎ বরণ গায়েন। যে দুটি কোম্পানি সুকন্যা মণ্ডলের নামে এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে, সেই দুটি কোম্পানির ডিরেক্টর ছিলেন এই বিদ্যুৎ বরণ গায়েন। ফলে শুধুমাত্র যে বোলপুর পুরসভার একজন সরকারি কর্মী হয়ে তার যা বেতন হয়, সেই বেতন অনুযায়ী তার এত বড় পেল্লাই বাড়ি, শুধু একটা নয়, এরকম 4টে বাড়ি একই ওয়ার্ডের মধ্যে একাধিক জায়গায় প্লট রয়েছে, সেটা কি আদৌ করা সম্ভব? সেক্ষেত্রে যে কোথাও একটা বাড়তি সোর্স তার কাছে যে এসেছিল, বিভিন্ন জায়গা থেকে যে তার কাছে টাকা এসেছিল, সেটা কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছেন সিবিআই আধিকারিকরা। রবিবার সিবিআই বিদ্যুৎ বরণের বাড়িতে তল্লাশি অভিযান চালালেও জানা যাচ্ছে বাড়িতেই ছিলেন না বিদ্যুৎ বরণ। লিভারের সমস্যার চিকিৎসার জন্য বাইরে আছেন। তবে সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকে আর দেখা মেলেনি বিদ্যুৎ বরণের। তো আমরা যখন গত 16 তারিখ তার বাড়িতে এসেছিলাম, তখন তার পরিবারের তরফ থেকে বলা হয়েছিল যে বিদ্যুৎ বরণ গায়েন কার্যত অসুস্থ, তার লিভারের ব্যাপক একটা সমস্যা রয়েছে। লিভারের যে পরিস্থিতি যে জায়গায় রয়েছে, যতক্ষণ না পর্যন্ত লিভার প্রতিস্থাপন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু যে তার অসুস্থতা যেটা রয়েছে, সেটা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। যার কারণে তিনি কিন্তু এখনও আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন, মেডিকেল ট্রিটমেন্ট রয়েছেন। সেই ট্রিটমেন্টের কারণেই তিনি কিন্তু এই মুহূর্তে কলকাতায় গিয়েছিলেন। সেদিন তারা দাবি করেছিলেন যে তিনি কলকাতায় গিয়েছেন তার লিভার প্রতিস্থাপনের বিষয়ে। সেই বিষয়ে কিন্তু কথাবার্তা তাদের চলছে, কারণ যা অবস্থা ডাক্তার বলেছেন তার লিভারের প্রতিস্থাপন করতে হবে, তার লিভারের যে পরিস্থিতি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বরণ গায়েন অনুব্রত মণ্ডলের শুধু ঘনিষ্ঠই নয়, অত্যন্ত বিশ্বস্ত ও স্নেহের পাত্র ছিলেন। বিদ্যুৎ বরণের লিভারের সমস্যার চিকিৎসার জন্য অনুব্রত মণ্ডল নাকি 57 লক্ষ টাকা দিয়েছেন। এত বিপুল সম্পত্তি, এত টাকা কোথা থেকে এসেছিল? এসবই গরু পাচারের টাকা নয় তো? খামার বাড়ি, চালকল, ডাম্পার, পেট্রোল পাম্প নিয়ে এখনো পর্যন্ত প্রায় 43টি সম্পত্তির হদিশ মিলেছে অনুব্রত মণ্ডলের। স্ত্রী, মেয়ের নামেও একাধিক সম্পত্তির পাশাপাশি কোম্পানির হদিশ পাওয়া গেছে। সব থেকে বড় প্রশ্ন হলো, অনুব্রত মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তি ও আয়ের উৎস কি? কিসের ব্যবসা অনুব্রত মণ্ডলের? উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, উনি তো বলেছিলেন। তো এরাই হচ্ছে উন্নয়ন। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেস যারা করতেন, তারা কেউ মাগুর মাছ বিক্রেতা থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন, কেউ খালাসি থেকে কোম্পানির ডাইরেক্টর হয়েছেন। আমার দুঃখ লাগে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের সাধারণ সমর্থকদের জন্য, যারা দিনের পর দিন 200-400 টাকা পঞ্চায়েত থেকে কামাবেন বলে তৃণমূলের ঝান্ডা ধরে লড়াই করে যাচ্ছেন। উল্টো দিকে তাদের নেতারা, তাদের মেয়েরা কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছেন। কোম্পানির মালিক, ফিক্সড ডিপোজিটের মালিক,
এবং তারা তাদের কর্মীদেরকেও অনেক ক্ষেত্রে শোষণ করে এই জায়গায় পৌঁছচ্ছে। একসময়ের মুদি দোকানে মাছ বিক্রেতা অনুব্রত মণ্ডল কিভাবে কোটি কোটি টাকা সম্পত্তি করলেন, তদন্তের পরতে পরতে ঘনীভূত হচ্ছে রহস্য। সেই রহস্যের জট ছাড়াতেই গা ঘামাচ্ছে সিবিআই। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, কলকাতা নিউজ। রাইস মিলের পর এবার পেট্রোল পাম্প। জনৈক বর্ধমানের এক ব্যবসায়ী অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের পেট্রোল পাম্প জোর করে দখলের অভিযোগ উঠল অনুব্রত ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অনুব্রতর ইন্ধনে সেই পেট্রোল পাম্পটি দখলের অভিযোগ দুবরাজপুরের তৃণমূল প্রাক্তন বিধায়ক নরেশচন্দ্র বাউরি, তাঁর স্ত্রী অনুব্রত ঘনিষ্ঠ সৌম্যজিৎ রায়চৌধুরী, তাঁর স্ত্রী কেকা রায়চৌধুরীর বিরুদ্ধে। এবার পেট্রোল পাম্পে জোর করে দখল করে নেওয়ার অভিযোগ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এবং যে পেট্রোল পাম্পে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ইলাম বাজারের ঘুড়িসা এলাকার আমবাগান এলাকা বলে জায়গাটির নাম। সেই জায়গার পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প, একটা ঝাঁ চকচকে পেট্রোল পাম্প ছিল। সেই পেট্রোল পাম্প এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে আগাছায় কিন্তু ভরে গিয়েছে। এটা অরিন্দম ব্যানার্জি নামে বর্ধমানের বাসিন্দা এক ব্যবসায়ী এবং তার এই পেট্রোল পাম্প ছিল, যেটা 2003 সালে তিনি এখানে পেট্রোল পাম্পটা তৈরি করেন। তারপর থেকে ঠিক স্মুথলিভাবে তিনি এই পেট্রোল পাম্পের যে ব্যবসা, পেট্রোলের যে ব্যবসা, পেট্রোল ডিজেলের, সেটা কিন্তু তিনি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সমস্যা তৈরি হয় 2018 সাল থেকে। 2018 সালের পরেই কিন্তু অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের এবং দুবরাজপুরের প্রাক্তন বিধায়ক, যিনি 2018 সালে সেই সময় দুবরাজপুরের বিধায়ক ছিলেন, নরেশচন্দ্র বাউরি, তাদের কিন্তু নজরে পড়ে এবং তারা এই পেট্রোল পাম্প দখল নেওয়ার চেষ্টা করে। তিনি প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে কিন্তু ব্যাপক রকমভাবে হুমকি আসতে থাকে, যে হুমকি এখনো পর্যন্ত চলছে। অভিযোগ, অনুব্রতর নির্দেশেই এই পেট্রোল পাম্প দখল নেওয়া হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী। প্রতিবাদ করলে খুনের হুমকি পেতে হচ্ছে। শুধু পেট্রোল পাম্প নয়, বর্ধমানে বাড়িও দখল নেওয়ার অভিযোগ ব্যবসায়ী। ইন্ডিয়ান অয়েলের কর্তাদের সঙ্গে যোগসাজশ করে তার ডিলারশিপ বাতিল করানো হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী। ষড়যন্ত্র করে পাম্পের পাশে জমি, ধাবা, ইভেন আমার বর্ধমানের বাড়ি পর্যন্ত সমস্ত ষড়যন্ত্র করে কেড়ে নিচ্ছে। কেড়ে নিচ্ছে হচ্ছে বোলপুরের সৌম্যজিৎ রায়চৌধুরী, বাহিরি গ্রামে বাড়ি, ওনার স্ত্রী কেকা রায়চৌধুরী, এবং তার সঙ্গে আছে প্রতালসারী অনুব্রত মণ্ডলের শিষ্য এবং প্রচণ্ড ঘনিষ্ঠ বোলপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর তাপসী বাউরি। উনি বোলপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর এবং ওনার স্বামী ছিলেন MLA দুবরাজপুর, ওনার নাম হচ্ছে নরেশচন্দ্র বাউরি। তো এখন যে অবস্থা, আমি যেভাবে প্রতারিত এবং যেভাবে আমি পাচ্ছি, আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি। আমি আমার পাম্পে ঢুকতে পারছি না। ওনার ক্ষমতা ছাড়া এত করে সাহস পারতো না। প্লাস ইন্ডিয়ান অয়েল অফিসারদের সঙ্গে ওনারা করেছে। ইন্ডিয়ান অয়েল অফিসারদের সঙ্গে এরাও এর মধ্যে করাপ্টেড আছে এবং এরা পুরো প্ল্যান করে আমাকে এইভাবে করছে। এদিকে শুধু পেট্রোল পাম্পই নয়, বর্ধমানের বসতভিটে অনুব্রত ঘনিষ্ঠরা দখল নিয়েছে বলেও অভিযোগ। তার পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ অনুব্রত ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগ, তার বসতভিটে বিট করে অনুব্রত ঘনিষ্ঠ সৌম্যজিৎ রায়চৌধুরী নিজের স্ত্রীর নামে করেছেন। অনুব্রত প্রচ্ছন্ন প্রভাবে কোনো আইনজীবী তার হয়ে মামলা লড়তে চাইছেন না। এমনকি পুলিশ প্রশাসন বা বীরভূম জেলার SP পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারছেন না। এখন স্ত্রী ও 2 সন্তানের নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী। নরেশচন্দ্র বাউরি উনি ছিলেন TMCর কাউন্সিলর, এবং ওনারা বউ TMCর MLA ছিলেন, এবং ওনার বউ হচ্ছেন বোলপুর মিউনিসিপ্যালিটি তাপসী বাউরি কাউন্সিলর। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন আমার কী অবস্থা। ইভেন আমার বাড়িটা পর্যন্ত ওই কেকা রায়চৌধুরী ট্র্যাপ করে আমার বাড়িটা পর্যন্ত বিট দিয়ে কেনার চেষ্টা করেছে। এটা পেছনে অনুব্রত মণ্ডলের ক্ষমতা এবং এই আমাদের এদের প্রভাব, এবং এরা অত্যাধিক ধনী। আমি বোলপুর কোর্টে যেতে পারছি না, কোর্ট কাছারি করেছিলাম, কোর্টের বাইরে আমাকে গুন্ডা বাড়ি রেখে দিচ্ছে, মেরে দেবো, খুন করে দেবো। আমি সিউড়ি যেতে পারছি না কোর্টে, ওরা জমিটাকে DLOর কাছে মিউটেশন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। শুধু তাই না, কোনো প্রভাব খাটাচ্ছে। সিউড়িতে ওদের সমস্ত লোকটোক আছে, সিউড়ি কোনো সারা পশ্চিমবঙ্গের ওদের লোকটোক সমস্ত জায়গায় আছে, ওরা বহুত ক্ষমতাশালী। আমি সামান্য একজন আমি এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার বহু চেষ্টা করেও সমর্থ হতে পারিনি। থানা পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি, এবং থানা পুলিশ আমাকে বলেছে বাবার হাই ভোল্টেজ ব্যাপার, এসব আমাদের করবো না, আপনি SP কাছে যান। SP সাহেব হয়তো কোনো কারণে হয়তো কিছু করতে পারেননি। সবই তো বুঝতে পারছেন, প্রভাবশালী লোক তো অনেক কিছু করতে থাকে। কোন রাজনৈতিক দলের সঙ্গে তিনি ও তার স্বামী যুক্ত নন বলে সমস্ত অভিযোগ অস্বীকার করেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সৌম্যজিৎ রায়চৌধুরীর স্ত্রী কেকা রায়চৌধুরী। এটা সর্বৈব মিথ্যা কথা।
আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ইঞ্জিনিয়ার। আমরা বাইরে দেশে বিদেশে চাকরি করতাম। ইন্ডিয়ান অয়েল এখানে আমাদের দেশের বাড়ি বাহিরি। এখানে আমরা আমাদের পৈতৃক সূত্রে একটা জমি কেনা ছিল, সেই অনুযায়ী আমরা ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্লিকেশন দিয়ে আমি পেট্রোল পাম্পটি করি, বাহিরি পেট্রোল পাম্পটি। না, আমার নিজস্ব পাম্প ওইটা। হ্যাঁ, বাহিরি আমার নিজস্ব পেট্রোল পাম্প। সেই সুবাদে আমাদের সাথে ইন্ডিয়ান অয়েলের একটা ভালো ইয়ে হয় এবং আমরা ভালোভাবে পাম্পটাকে চালিয়ে 1 বছরের মধ্যে ওটাকে আমি মানে এই এরিয়ার মধ্যে হাইয়েস্ট সেলিং করে দিই। তখন উনি আমাকে ইন্ডিয়ান অয়েলের অফিসাররা ফোন করে বলেন যে এই ইলামবাজারে একটি পাম্প আছে, ভদ্রলোক 3 বছর ধরে 4 বছর ধরে চালাতে পারছে না, তো ওই পাম্পটাকে যদি নেওয়া যায়, ওনার বাড়ি সমস্ত মর্টগেজে চলে গেছে, উনি খেতে পাচ্ছে না, যদি হেল্প করা যায়। দেখুন, আমার আমি কোনো পার্টি পলিটিক্সই করি না, কেউ না। কিভাবে দখল নেওয়া হলো পেট্রোল পাম্পটি? 2003 সালের এই পেট্রোল পাম্পটি কেনেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়। 2018 সালের পরেই অনুব্রত ঘনিষ্ঠ দুবরাজপুরের প্রাক্তন বিধায়ক নরেশ বাউরি ও সৌম্যজিৎ রায়চৌধুরী পেট্রোল পাম্প দখলের চেষ্টা করেন। পেট্রোল পাম্পের মালিকানা ছেড়ে দেওয়ার জন্য ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 2021 সাল থেকে এই পেট্রোল পাম্পটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। অভিযোগ, পেট্রোল পাম্প বন্ধ হওয়ার আগে 13,000 কুইন্টাল যে পেট্রোল মজুদ ছিল তা লুট করে নেয় অভিযুক্ত অনুব্রত ঘনিষ্ঠরা। যে পেট্রোলের বাজার মূল্য 13 থেকে 15 লক্ষ টাকা। হ্যাঁ, অরিন্দম না রাজা হয়, রাজা বলে আমাদের এখানেই ওকে চিনতো, কিন্তু এমনি অরিন্দম চিনতো না। ওর পানাগড়ে শুনেছিলাম, আচ্ছা, কিন্তু তখন চালু ছিল পাম্পটা, কিন্তু বিক্রির পর থেকে আর চালু নাই। এই যে পেট্রোল পাম্পটা দখল নেওয়ার অভিযোগ উনি করছেন রাজা, সেখানে বলছে অনুব্রত মণ্ডল এদেরকে পাঠাচ্ছে যাতে এই পেট্রোল পাম্পটা দখল করে নেয় আর কি। এই ব্যাপারে আপনারা কিছু জানেন? দখল করলে তা যাই না, দুপক্ষেরই লোক এখানে থাকতো, আগুল তো এই তো দেখতাম, মানে সৌম্যজিৎ রায়চৌধুরী আর নরেশ বাউরির লোক, তাই তো, তারা থাকতো। হ্যাঁ, তারা আগুল তো আগে, তারপরে এখন কই আর কাউকে দেখতে। কতদিন ধরে আর কাউকে দেখতে পাচ্ছেন না? বেশ কিছুদিন থেকে। আমি জানি যেটা রাজারই ছিল। রাজারই ছিল, রাজা মনে হচ্ছে অরিন্দম ব্যানার্জি, ওর ডাক নাম রাজা। হ্যাঁ, ওরই ছিল, এটাই জানতাম। তারপরে বিক্রি করে দিয়েছে দুজনকে, যে প্রথমে একজনের কাছ থেকে বানিয়ে নিয়েছে, তারপর একজনের কাছ থেকে বানিয়ে নিয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যে একাধিক সম্পত্তি খোঁজ মিলেছে অনুব্রত মণ্ডলের। সিবিআই আধিকারিকদের হাতে যে তথ্য উঠে এসেছে সেই মোতাবেক বীরভূম জেলায় 12টি চাল কল রয়েছে অনুব্রতর আত্মীয় ও ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের নামে। সিবিআই এর সূত্রে খবর, এই চাল কলগুলির থেকে লাভ্যাংশ পেতেন অনুব্রত। সূত্রের খবর, কাগজে কলমে অংশীদারিত্ব না থাকলেও কলমে অনুব্রত অংশীদারিত্ব রয়েছে কিনা সেই নিয়ে তল্লাশি চালাতে চান সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের নামে থাকা ভোলেবোম রাইস মিলের নাম উঠে এসেছে সংবাদ শিরোনামে। শুধু নিজের কন্যাই নয়, অনুব্রত মণ্ডলের ভগ্নিপতি বোন ভাগ্নেদের নামেও চালকল রয়েছে বলে সূত্রে খবর। এই মিলগুলি কেনা হয় 2011 সালের পর, অর্থাৎ রাজ্যের পালা বদলের পরেই এই রাইস মিলগুলি তৈরি হয়। এবার সেই চালকলের পর পেট্রোল পাম্পে অনুব্রত ঘনিষ্ঠদের দখলদারি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 2016 সালের 8ই নভেম্বর রাত 8টা দেশবাসীর সামনে জাতির উদ্দেশ্যে ভাষণে এক যুগান্তকারী সাহসী পদক্ষেপের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ঘোষণায় এক লহমায় বাতিল হয়ে যায় সেই সময় দেশে প্রচলিত 500 ও 1000 টাকার নোট। চালু হয় নতুন নকশার 2000 ও 500 টাকার নোট। দাবি ছিল ভারতীয় অর্থনীতির মোড় ঘুরিয়ে দেবে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ। देश को भ्रष्टाचार और काले धन रूपी दिमक से मुक्त कराने के लिए एक और सख्त कदम उठाना जरूरी हो गया है। आज मध्यरात्रि यानी 8 नवंबर 2016 की रात्रि को 12 बजे से वर्तमान में जारी 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। ये मुद्राएं कानूनन अमान्य होगी। आरबीआई सूत्रे खबर, तत्कालीन 500 এবং 1000 টাকার নোট বাতিল হয়েছিল 15 কোটি 41 লক্ষ। সরকারের কাছে টাকা ফেরত এসেছিল 15 কোটি 31 লক্ষ। যদিও আচমকা এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানালেও সহজভাবে মেনে নিতে পারেননি অনেকেই।
ঘরে থাকা পুরনো নোট বদল করতে ব্যাংক এবং এটিএমগুলোর সামনে দেখা গিয়েছিল সাধারণ মানুষের দীর্ঘ লাইন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকেই। ঘটেছিল মর্মান্তিক মৃত্যুর ঘটনাও। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সহ অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এর ফলে শুধুই হেনস্থা বেড়েছে সাধারণ মানুষের, লাভের লাভ হয়নি কিছুই। সরব হতে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। ডিমনিটাইজেশন নিয়ে, তার মানে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আজও চলছে। কারো স্বাধীনতা নেই, আপনি ইনকাম করেও কিছু করতে পারবেন না, প্রয়োজনেও টাকা তুলতে পারবেন না। আমি আজকে দেখছিলাম রিজার্ভ ব্যাংক এই একটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট আমি আজকে দেখছিলাম কাগজে আসার আগে। কিন্তু কেন নোটবন্দির সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ? দেখা গিয়েছে একদিকে কেন্দ্রীয় সরকার যখন নোটবন্দির পথে হেঁটেছে, ঠিক তারপরেই বিভিন্ন নেতামন্ত্রীদের ঘরে মিলেছে প্রচুর পরিমাণ টাকা। সূত্রের খবর, 2016 সালের নোটবন্দির পর টাকা পাল্টানো শুরু হলে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি বিপুল অর্থের টাকার নোট পরিবর্তন করেন। নামে বেনামে সেই অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন। আজ বছর 6 পরে কখনো গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটে মিলেছে বিপুল পরিমাণ টাকার হদিশ। আবার কখনো বীরভূমে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নামেও মিলেছে একাধিক সম্পত্তির হদিশ। তথ্য বলছে, ঠিক নোটবন্দির আগে 2015 সালেই সম্পত্তি বৃদ্ধি হয়েছিল অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের। এতদিন বাদে সেই সমস্ত চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে ইডি সিবিআই তদন্তে। এই জমা করা বিপুল অর্থ সম্পর্কেই এবার তথ্য সংগ্রহ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে নোট বদল সংক্রান্ত ফাইল চেয়ে চিঠি পাঠানো হয়েছে আয়কর দফতরে। পাশাপাশি ব্যাংকগুলিকেও নোটিশ পাঠাতে চলেছে ইডি। সূত্রের খবর, ইডির নজরে এখন রাজ্যের বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি। নজরে রয়েছে উত্তর 24 পরগনার একাধিক রাজনৈতিক নেতা ও মন্ত্রী। ইডি সূত্রে দাবি, সেই সময় দেশের বিভিন্ন রাজ্যের প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের কাছে থাকা পুরনো 500 এবং 1000 টাকার নোট কখনো হাত ঘুরিয়ে মধ্যস্থতাকারীর মাধ্যমে বিভিন্ন জনের ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করে বদলে নিয়েছে। সে সময় কে কত টাকা এভাবে বদলে ফেলেছিলেন তা নিয়েই তদন্ত শুরু করতে চাইছে ইডি। দেশের মধ্যেই কি পরিমাণ টাকা নয়ছয় করা হয়েছে তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেই পারে আগামী দিনে, এমনটাই মনে করছেন ইডি আধিকারিকরা। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সালের লোকসভা নির্বাচনে আচমকায় বড়সড় ধাক্কা খেতে হয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলকে। ঘাসফুল শিবিরকে জোরদার ধাক্কা দিয়ে লোকসভায় 19টি আসন ছিনিয়ে নিয়েছিল গেরুয়া শিবির। আর এর প্রেক্ষিতে অন্তর্তদন্ত করতে গিয়ে শাসক দলের সামনে চলে আসে পঞ্চায়েত স্তরে দুর্নীতি, তোলাবাজির একের পর এক অভিযোগ। এরপরই প্রশাসনিক বৈঠকে দলের নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন, কাঠমানি খাওয়া যাবে না, নিয়ে থাকলে ফেরত দিন। আমাদের কাছে খবর আসে, কেউ কেউ বলে কলকাতায় পাঠাতে হবে। কলকাতায় কাকে পাঠাতে হয়? আমি এইটা বলতে গিয়ে কথাটা বলেছিলাম। যাদের যাদের এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি তারা বুঝতে পারছেন। কেউ কেউ জেলায় বলেন আসছে তো টাকা লাগতে পারে, পার্টিকে দিতে হবে না। ভাই, পার্টি কারোর থেকে চায় না, অনেক কষ্ট করে পার্টি চলে। আমার পার্টিকে টাকা দেওয়ার জন্য জেলার থেকে কারো পয়সা নেওয়ার প্রয়োজন নেই, আমি খুব ক্লিয়ার করলাম। আর আমার গভর্নমেন্টের কাজ করবার জন্য কাউকে কোনো অফিসারকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। আর আমার গভর্নমেন্টের কাজ করবার জন্য কোনো পুলিশকেও টাকা দেওয়ার প্রয়োজন নেই। ইজ ইট ক্লিয়ার? আমি আশা করি এই মেসেজটা যাবে। কোনো জনগণের কাজ করবার জন্য কলকাতা থেকে দিল্লি কাউকে কোনো টাকা পাঠাতে হয় না। এরপর থেকেই দল থেকে দুর্নীতি দূরীকরণের লক্ষ্যে বারবার কড়া বার্তা দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সামনে 2023 সালে অপেক্ষা করছে আরও একটি পঞ্চায়েত নির্বাচন এবং বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত স্তরে এখনও দুর্নীতি রয়েছে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে। বিরোধীদের অভিযোগ, 100 দিনের কাজের জন্য পাঠানো কেন্দ্রীয় সরকারের টাকা পৌঁছচ্ছে না সাধারণ মানুষের কাছে। তার আগেই লুট হয়ে যাচ্ছে শাসক দলের একাধিক নেতা কর্মীদের হাতে। আরও অভিযোগ, কেন্দ্রীয় একাধিক প্রকল্প যেমন আয়ুষ্মান ভারত, PM কিষাণের মতন
একাধিক প্রকল্পের নাম বদল করে রাজ্যের নামে চালাচ্ছে রাজ্যের বর্তমান শাসক দল। সাম্প্রতিক সময়ে একের পর এক জায়গায় আর্থিক তছরূপ এবং দুর্নীতির অভিযোগে ইডি সিবিআই হানায় উদ্ধার হয়েছে প্রচুর টাকা ও নথি। প্রায় প্রত্যেক দিন অস্বস্তি বাড়ছে তৃণমূলের। প্রশ্ন উঠছে, সেই অস্বস্তি ঢাকতেই কি পঞ্চায়েত ভোটের আগে নয়া চাল মুখ্যমন্ত্রীর? শনিবার নবান্ন থেকে জারি হওয়া বেশ কিছু নির্দেশিকা অন্তত তেমনটাই জানান দিচ্ছে। কি সেই নির্দেশিকা? নবান্ন সূত্রে খবর, 100 দিনের কাজ প্রকল্পে বরাদ্দ খরচে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার জেলাগুলিকে কঠোর নির্দেশ দিয়েছে। এই প্রকল্পের হিসেবে কোনো গরমিল থাকলে প্রয়োজনে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে হিসেব দেখিয়েও কোনো কাজ হয়নি, সেখানে অবিলম্বে সেই টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে। সোশ্যাল অডিট ইউনিটের রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করতে হবে। ঠিক একইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে ভুয়ো খরচের টাকা উদ্ধার এবং প্রয়োজনে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে সমস্ত রাজ্য শাসকদের এক নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। সেখানে বলা হয়েছে, এনআরইজিএ প্রকল্পের আওতায় গত এপ্রিল মাস পর্যন্ত যাদের জব কার্ড দেওয়া হয়েছে তাদের নাম অবিলম্বে জেলা পোর্টালে তুলতে হবে। এ ব্যাপারে সতর্ক করা হয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, কোচবিহার, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমকে। তৃণমূল শিবিরের দাবি, পঞ্চায়েত স্তরের কাজে আরও গতি আনতে এবং কোনো ভুল হয়ে থাকলে তা শুধরে নিতেই এই পদক্ষেপ। পঞ্চায়েত নির্বাচন বলে শুধু নয়, এই আরও ভালো কাজ, আরও বেশি কাজ, আরও মানুষের কাজ এবং যেটুকু গতিহীনতা আছে সংশোধন করে গতি বাড়ানো, ভুল থাকলে সংশোধন করা, আইন হলে আইনে ব্যবস্থা নেওয়া যদি কোনো অন্যায় থাকে। এটা তো মুখ্যমন্ত্রীর চিরকালীন বার্তা। ভুল হলে শোধরাতে হবে, তাতেও যদি কেউ না শোধরায় অভিযোগকারী পুলিশকে ব্যবস্থা নিতে বলবেন, যান এফআইআর করুন। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রকাশ্যে বলেছেন, বারবার বলেছেন। সামান্য ত্রুটি বিচ্যুতিও বরদাস্ত করতে মুখ্যমন্ত্রী রাজি নন। যদিও পঞ্চায়েত স্তরে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠার পরে আচমকা প্রশাসনিক এই নির্দেশকে তীব্র কটাক্ষে বিদ্ধে ছাড়েননি বিরোধীরা। পঞ্চায়েতের টিকিট পাওয়া থেকে প্রধান হতে গেলে নির্দিষ্ট রেট দিতে হয় শাসক দলের নেতা কর্মীদের, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। তৃণমূলের সরকারের আমলে পঞ্চায়েতের টিকিট পাওয়া থেকে আরম্ভ করে, পঞ্চায়েতের প্রধান হওয়া থেকে আরম্ভ করে, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সব কিছুতে মাথা হতে গেলে নোটের ছাতা নিয়ে দিদির দলের দরবারে হাজির হতে হবে। তার জন্য রেট ঠিক করা আছে একদম। পুলিশ সব জানে, নেতা সব জানে, দিদি সব। মুখ্যমন্ত্রী বারবার পঞ্চায়েত আধিকারিকদের বিরুদ্ধে বললেও দুর্নীতি এতটুকুও কমেনি। ঠক বাঁচতে গাউজার হয়ে যাবে তৃণমূলে, কটাক্ষ গেরুয়া শিবিরে। নেতাদের বিরুদ্ধে বলতেন, পঞ্চায়েতের বিরুদ্ধে বলতেন, এখন জেলার আধিকারিকদের বিরুদ্ধে বলছেন, অনেকবার বলেছেন, কিন্তু দুর্নীতি কমেছে কি? আজকে ওনার পঞ্চায়েতরা তার প্রধানের বিরুদ্ধে বলছে যে টেন্ডার না করে টাকা পয়সা দিয়ে দেওয়া হচ্ছে। জেলা পরিষদ সমিতির তাদের সদস্যরাই তাদের পার্টির নেতা এবং চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করছে। আমরা করিনি, আমরা তো বলেইছি। ঠক বাঁচতে গা উজাড়, এমন কোনো তৃণমূল পঞ্চায়েত প্রধান নেই, এমন কোনো তৃণমূল পঞ্চায়েত সদস্য নেই যে চুরি করেননি। প্রত্যেকে চুরি করেছেন। সার্টিফাইড চোর, আইএসআই মার্কযুক্ত তৃণমূল জোড়া ফুল ছাপযুক্ত তারা চোর। এদিকে ইডি সিবিআই হানার পর আরও একাধিক চাঞ্চল্যকর দৃশ্য দেখা গিয়েছে রাজ্যের পঞ্চায়েতগুলিতে। পূর্ব মেদিনীপুর থেকে কোচবিহারের মতন একাধিক পঞ্চায়েতে রাতের অন্ধকারে দেখা গিয়েছে কখনো কাজ, কখনো আবার চুরির অভিযোগ। দুর্নীতির বিরুদ্ধে ইডি সিবিআই এর করা ব্যবস্থা শুরু হতেই কি অতি সতর্ক তৃণমূলের নেতা নেত্রীরা? উঠছে প্রশ্ন। এখন দেখার মুখ্যমন্ত্রীর এই নয়া নির্দেশিকা দুর্নীতির ক্ষতে কতটা মলম দিতে পারে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আদি বনাম নব্য তৃণমূলের লড়াই বেশ জমে উঠেছে বঙ্গ রাজনীতির ময়দানে। চর্চায় উঠে এসেছে পোস্টার রাজনীতির পর্ব। কোনো নাকঢাকের বালাই নেই, শহর জুড়ে চোখে পড়ছে একের পর এক পোস্টার। আগামী 6 মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। পোস্টারের পর পুরাতনী ভিত্তি, নতুনই ভবিষ্যৎ পোস্টার করল কলকাতায়। মধ্য কলকাতার 28 নম্বর ওয়ার্ডে কলকাতা কর্পোরেশন
সেখানেও আবারও পোস্টার পড়ল, পুরাতনই ভিত্তি নতুনই ভবিষ্যৎ। সেই পোস্টার কিন্তু একদম জ্বলজ্বল করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এইভাবেই 28 নম্বর ওয়ার্ড বাংলা সিটিজেন ফোরামের তরফ থেকে একটি পোস্টার করা হয়েছে। বামফ্রন্টের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই ধাঁচেই সামনে এলো তৃণমূলের পোস্টার, তাতে লেখা পুরাতনই ভিত্তি নতুনই ভবিষ্যৎ। কয়েকদিন আগে কলকাতা সহ কয়েকটি জেলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার পড়ে। আগামী 6 মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল, যার জেরে শুরু হয় রাজনৈতিক তরজা। সেবার সাংবাদিক সম্মেলনে মুখ রক্ষার চেষ্টা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানান, এই পোস্টার দলের তরফে নয়, এনজিওর তরফে লাগানো হয়েছে। যদিও ওই এনজিওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছিল কি তৃণমূল, সাধারণ তৃণমূল কর্মীদের কাছেও বিষয়টি স্পষ্ট নয়। তৃণমূল কংগ্রেসের মধ্যে আদিনব্যে লড়াই নতুন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যুব সংগঠনের দায়িত্বে থাকাকালীন যুব তৃণমূল এবং তৃণমূলের দ্বন্দ্ব প্রায় সব জেলাতেই স্পষ্ট হয়ে উঠেছিল। এই লড়াই আরও প্রকট হয় নির্বাচনের সময়। আদি তৃণমূলের অনেক নেতাকর্মী টিকিট না পেয়ে আন্দোলন বিক্ষোভ করেন। সেই সময় মুখে কুলু পেটেছিলেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। ইদানিং সিবিআই ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। তদন্তকারীদের স্ক্যানারে আছেন না আরও অনেক প্রভাবশালী নেতাদের নাম। দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এরা প্রত্যেকেই মমতা ঘনিষ্ঠ। রাজনৈতিক মহলের মতে মমতা ঘনিষ্ঠ বৃত্তের দুর্নীতিগ্রস্ত নেতাদের সরিয়ে স্বচ্ছ তৃণমূলের ডাক দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইদানিং মন্ত্রিসভার সম্প্রসারণে অভিষেক ঘনিষ্ঠদের ঠাঁই পাওয়া এই ইঙ্গিতকে প্রকট করে, তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নতুন পোস্টার সুকৌশলে ব্যবহার করেছে নব্য তৃণমূল। অভিষেক ঘনিষ্ঠ নেতারা জানান, বাংলার কোটি কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলকে ভোট দেন, ফলে মমতাকে সরিয়ে কিছু করার কথা ভাবছেন না তারা। সুকৌশলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দল এবং সরকারের যাবতীয় ক্ষমতার ভরকেন্দ্রে উঠে আসতে চান অভিষেক। নতুন পোস্টারে এই ইঙ্গিত খানিকটা স্পষ্ট বলে ধারণা রাজনৈতিক মহলের। যে সংগঠনের তরফে এই পোস্টার টাঙানো হয় তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক খুব ভালোভাবেই দলে কাজ করছেন। এবার অভিষেককে দেখছি, এখন অভিষেক আস্তে আস্তে নিজে একজন ইয়াং বয়, ও নিজে আস্তে আস্তে নতুনদের নিয়ে, যে নতুনদেরকে প্রত্যেককেই কিছু না কিছু দায়িত্ব নিতে হয়, সেই দায়িত্ব নেওয়ার নানা রকম যুবকদের নিয়ে বা তরুণদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মুভমেন্টটা করছে, সেটাও আমাদের কাছে খুব ভালো লেগেছে। যদিও তৃণমূল এবারেও পোস্টার ইস্যুতে ওই সংগঠনের উপর দায় ঠেলেছেন। পার্টি দেয়নি, এটি বাংলা সিটিজেন্স ফোরাম দিয়েছেন বলে শুনেছি, আমি এখনো চোখে দেখিনি। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ছিল, আছে এবং থাকবে। ফলে এখানে অন্য কোনো ধরনের জল্পনা, অন্য ধরনের কোনো প্রচারের চেষ্টা আমার মনে হয় সেগুলির কোনো ভিত্তি নেই। তৃণমূলের বিভাজন যতই স্পষ্ট হচ্ছে, রাজনৈতিক তরজাও বাড়ছে সমান মাত্রায়। বাম শিবিরের পক্ষ থেকে নতুন পোস্টার নিয়ে উঠে এসেছে তীব্র কটাক্ষ। বাম শিবিরের দাবি, নতুন তৃণমূল আরও লুঠেরা হবে। খারাপ হয়ে গেছে, তৃণমূলের নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। নতুন পুরনো, দিদি, পিসি, ভাইপো, বোতল তো আলাদা, মদটা কি আলাদা? তৃণমূল তো এখন এতদিন বলছিল কি বলে কি নতুন তৃণমূল, এখন আবার কি বলছে পুরাতন ভিত্তি নতুন ভবিষ্যৎ। ওটা ওই একটা আছে না পুরাতন ভিত্ত, ওই পুরাতন ভিত্তটা মানে মাথার মধ্যে ছিল, ওইখান থেকে বলে দিয়েছে। আরে বাবারে বাবা, তবু তো পুরাতন ভিত্তর একটু মানে ছিল, নতুন ভিত্ত তো আরো বেশি লুঠেরা হবে। শুনুন, এটা একটা রাজনৈতিক দল নয়, দুর্নীতিগ্রস্তদের একটা ক্লাব। সেই ক্লাবে যেমন হয় সকাল বিকেল পরিবর্তন, কোনো নীতি নেই, নিয়ম নেই, তারা তাদের নিজেদের চামড়া বাঁচাবার জন্য এইসব বলছেন। এদের নিয়ে আলোচনা যত কম করবেন ততই দেশের পক্ষে। কংগ্রেস শিবিরের দাবি, দিদিকে টপকে ক্ষমতা দখল করা। ভাইপোর যেটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, সেটা যে দিদিকে টপকিয়ে, দিদিকে উৎখাত করে, দিদিকে চোর সাজিয়ে নিজে ক্ষমতা দখল করা। দিদি চুরিতে মদত দিয়েছে বাংলায় প্রতিষ্ঠিত, কিন্তু ভাইপো তো সাধু নয়। ওরা এখন মমতার তৃণমূল আর অভিষেক তৃণমূল যদি আলাদা তৈরি করতে চায়, সেটা ওদের ব্যাপার। ওদের পার্টির অভ্যন্তরে এই নিয়ে নিশ্চয়ই কিছু একটা সমস্যা তৈরি হতেও পারে, মনে হচ্ছে, তা নাহলে এরকম হবে কেন? পোস্টার বিতর্কে গেরুয়া শিবিরের দাবি, অন্তর্দ্বন্দ্ব চলছে দলের অন্দরে, কিন্তু তলে তলে সব এক হয়ে আছে। অন্তর্দ্বন্দ্ব চলছে একটা ভেতরে কর্মীদের মধ্যে,
আর দেখানোর চেষ্টা করা হচ্ছে যে পিসি এবং ভাইপোর মধ্যে একটা বিরোধ চলছে। আসলে বিরোধ নেই, সবাই তলে তলে এক হয়ে আছে। যে আগামী 6 মাসের মধ্যে অভিষেক ব্যানার্জি আসছে, মমতার দিন শেষ হয়ে যাচ্ছে, নতুন তৃণমূল তৈরি হচ্ছে, সেই কারণের জন্য কোন তৃণমূল এটা লিখেছে সেটা দেখতে হবে। এখন তো 90 তৃণমূলের পাওয়ার বেশি, মমতা ব্যানার্জির তৃণমূলের পাওয়ার কমে আসছে। মন্ত্রিসভার সম্প্রসারণ দেখলেও সেটা বোঝা যায়। বিভিন্ন জায়গায় যে মোর্চাদের গঠন হয়েছে তাতে যেভাবে যে অভিষেক ব্যানার্জির 90 তৃণমূলের আধিপত্য আমরা দেখলাম, তার থেকে বোঝা যাচ্ছে এখন 90 তৃণমূলের আধিপত্য বেশি। তৃণমূল আদি 90 দ্বন্দ্ব নিয়ে সাবধানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো বিজেপির দাবি নতুন পুরনো কি আছে, সবার গায়েই কালি। এখন পার্টিটাই পচে গেছে, নতুন পুরাতন কি, কারা নতুন কারা পুরাতন বোঝা যাচ্ছে না। আমি মনে হয় যারা ধরা পড়ে যাবে তারা পুরাতন হয়ে যাবে, নতুন খোঁজার চেষ্টা হবে, কিন্তু নতুন কি আর আছে কেউ? সবই তো মোটামুটি পুরাতন হয়ে গেছে, সবার গায়ে কালি। হবে নানা রকমের তৃণমূল এখন হয়েছে, পুরনো বোতলে নতুন সুরা লাগিয়ে যখন তৃণমূল বিক্রি হচ্ছে, নানা রকমের, সবই তো এক। আগেও যে যারা ছিল তারাও চোর, এবং নতুন যারা আগামী দিনে যাচ্ছে তারাও এই ধরনের কথা, যে তারাও চোর ডাকাত, তারাও ট্রেনিং নিচ্ছে, সবই এক এদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় কৌশল তৃণমূল স্তরে দলের পক্ষে কতটা প্রাসঙ্গিক হবে সে তো সময়ই বলবে, কিন্তু বাংলার মানুষ বলছে যেখানে চাকরি প্রার্থীরা চাকরির জন্য বছরের পর বছর খোলা আকাশের নিচে অবস্থান করছেন, যেখানে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠছে রাজ্য জুড়ে, সেখানে পোস্টার বিতর্ক আদৌ কি দাগ কাটবে সাধারণ মানুষের মনে? ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষ এবং রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।